আসসালামু আলাইকুম মাই ডিয়ার এইচএসসি স্টুডেন্টস। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেখানেই দেখো তোমরা গ্রাফ থাকেই এবং গ্রাফটা তোমাদেরকে ভয়ানক রকমের প্যারা দিয়ে থাকে। তো এই প্যারা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি, পৃথিবীর সকল গ্রাফ সমাধানের কৌশল। তো এই ক্লাস করলে তোমরা শুধু ফিজিক্সের না, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা যেখানেই থাকুক, যে কোনো গ্রাফ থাকলে সেই গ্রাফটা ইজিলি সমাধান করতে পারবা। তবে এর জন্য তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ফ্রম বেসিক টু ইনফিনিটি আমরা পুরো ক্লাস জুড়ে এই গ্রাফ জাতীয় সব রকম সমস্যার সমাধান করব। তো সর্বপ্রথম আমাদের যে কোনো একটা সমীকরণে, ধরো যে কোনো একটা সমীকরণে, সাপোজ সবচেয়ে ফেমাস সমীকরণ এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে যে কোনো দুইটা জিনিস বললো, সাপোজ এফ আর এ বললো, তো এই এফ আর এ এর মধ্যে কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের বিশেষ সমীকরণে ব্যস্তানুপাতিকও দেখা যেতে পারে। তো সম্পর্ক টোটালি মেইনলি দুই ধরনের হয়, সমানুপাতিক আর আরেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আরেকটা জিনিস আমাদেরকে নোটিস করতে হবে, সেটা হচ্ছে পাওয়ারের ডিফারেন্স। তো এই এফ আর এ এই দুটার মধ্যে পাওয়ারের কোনো ডিফারেন্স নেই। এফ এর পাওয়ার 1, এ এর পাওয়ার 1, কিন্তু এরকম হতে পারে ধরো এফ এর পাওয়ার 1, এর পাওয়ার 2 এই ধরনের কোনো ইকুয়েশনও থাকতে পারে। তো এই ঘাতের পার্থক্য দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ঘাত পার্থক্য না থাকলে, আর আরেকটা হচ্ছে ঘাত পার্থক্য থাকলে। তো এই দুটো জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। ফার্স্টে সমানুপাতিক সম্পর্ক হলে কি হবে? তো সম্পর্ক যেরকমই হোক, যদি সমানুপাতিক হয় তাহলে সমানুপাতিক হলে এর গ্রাফ হবে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। সেটা যেভাবে হোক, বাঁকা হোক, সোজা হোক, কিন্তু জিনিসটা মাস্ট বি নিচ থেকে উপরে হবে। সাপোজ সমানুপাতিক সম্পর্ক, তাহলে সমানুপাতিক সম্পর্কে যে গ্রাফগুলো আসবে সেই গ্রাফগুলো নিচ থেকে উপরে এভাবে স্ট্রেট লাইন হতে পারে, আবার নিচ থেকে উপরের দিকে এরকম কার্ভ হতে পারে, আবার নিচ থেকে উপরের দিকে এরকম কার্ভ হতে পারে। কিন্তু যেভাবেই হোক নিচ থেকে উপরের দিকে হবে, এটা 100% শিওর। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে থাকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে গ্রাফটা হবে উপর থেকে নিচের দিকে। তাহলে গ্রাফ হবে উপর থেকে নিচে। সেটা এইভাবে সোজাভাবে হতে পারে, সেটা বাঁকাভাবেও হতে পারে, বা সেটা এইভাবে বাঁকাও হতে পারে। বাট যেভাবেই হোক উপর থেকে নিচে হবে গ্রাফটা। গ্রাফটা অলওয়েজ উপর থেকে নিচের দিকে হবে যদি সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। ঘাত পার্থক্য না থাকলে, এখন দুইটার মধ্যে ডিফারেন্স না থাকলে সেটা মাস্ট বি স্ট্রেট লাইন হবে। ঘাত পার্থক্য যদি না থাকে তাহলে এইরকম সরল রেখা হবে। এখন সেটা উপর থেকে নিচে হতে পারে বা নিচ থেকে উপরে হতে পারে, যেদিকে হোক। ঘাত পার্থক্য না থাকলে হবে হচ্ছে সরল রেখা। আর যদি ঘাত পার্থক্য থাকে, ঘাতের ডিফারেন্স থাকে, অ্যাজ ফর এক্সাম্পল ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তো এই ইকে আর ভি এর মধ্যে যদি আমি বলি, তাহলে এই ইকে আর ভি এর মধ্যে কিন্তু ঘাতের পার্থক্য আছে। তো ঘাত পার্থক্য যদি এরকম থাকে তাহলে 100% শিওর গ্রাফ বাঁকা হবে। এখন সেটা যেভাবে হোক, কিন্তু গ্রাফ বাঁকা হবে, নিচ থেকে উপরে হোক, নিচ থেকে উপরে হোক, যেদিকে হোক, কিন্তু গ্রাফটা কার্ভড হবে, বাঁকা। তাহলে ঘাত পার্থক্য না থাকলে, ঘাত পার্থক্য থাকলে জিনিসটা হবে হচ্ছে বাঁকা। জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস 4 থিংস। শুধুমাত্র এই সিম্পল, এই বোর্ডে যেইটুকু লেখা আছে এইটুকু যদি ইরেজও করে দিই, শুধু বোর্ডে এই 4টা জিনিস তোমাকে শুধু মনে রাখতে হবে পৃথিবীর যে কোনো গ্রাফ সমাধান করার জন্য। শুধু এই 4টা জিনিস ইউ হ্যাভ টু মেমোরাইজ, তোমার ব্রেনে রাখতে হবে। এরপরে আমি তোমাকে শেখাচ্ছি প্রো, সিম্পল, গর্জিয়াস, আলট্রা প্রোম্যাক্স, ইনফিনিটি, এভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে শেখাবো। কিন্তু তার আগে তোমাকে শুধু এই 4টা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। এই 4টা জিনিস মনে রাখা এত মনে হয় না খুব একটা কঠিন যে এই 4টা জিনিস মনে রাখতে পারবো না, এরকম তো হওয়া সম্ভব নয়। তো একটু এটার স্ক্রিনশট নিতে পারো। তো এবার আমরা শুরু করি একেবারে সহজ দিয়ে। এই সহজগুলোকে আমরা নাম দেবো হচ্ছে বেসিক। তাহলে ফার্স্টে আসবে হচ্ছে বেসিক 1। বেসিক 1, ধরো এই যে ফার্স্টে যেটা লিখছিলাম, বল বনাম ত্বরণ। এবার ফার্স্টে বললো বল বনাম ত্বরণের গ্রাফ আঁকো। তাহলে তুমি একটা গ্রাফ নিবা। এখন ফার্স্ট কোশ্চেন হচ্ছে, সবার প্রথমে যে কোশ্চেনটা আসছে, ভাই এফ এখানে লিখবো না এফ এখানে লিখবো?
এ এখানে লিখবো, এফ এখানে লিখবো, কোনটা কি, কিভাবে কি করলে করা যায়। তো এটা মনে রাখবে এভাবে, দেখো এই এক্স অক্ষে সবসময় স্বাধীন জিনিস বসবে, স্বাধীন জিনিস বসবে, আর ওয়াই অক্ষে সবসময় অধীন জিনিস বসবে। তো এটা হবে আমাদের ওয়াই অক্ষ। তো সাধারণত এমসিকিউগুলোতে কোন অক্ষে কি বসবে সেটা দেওয়াই থাকে, কিন্তু তারপরে আমি বলি যদি দেওয়া না থাকে তাহলে এক্স অক্ষে বসবে স্বাধীন জিনিস। এখন স্বাধীন জিনিস আবার কি? স্বাধীন জিনিস হচ্ছে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে এই ভি কে বলা যাবে স্বাধীন, ভি কে বলা যাবে স্বাধীন, আর এই ইকে কে বলা যাবে হচ্ছে আমাদের অধীন। আর একটা বস্তুর ভরকে ধরে নিলাম হচ্ছে ধ্রুবক। ধরো একটা মোটরসাইকেলের ভর হচ্ছে 70 কেজি, সরি খুবই কম বলে ফেললাম, 200 কেজি। তো 200 কেজির মোটরসাইকেলের স্পিডের উপর কিন্তু তোমার কন্ট্রোল আছে, একবারে ডিরেক্ট কন্ট্রোল আছে। তুমি চাইলে স্পিডটাকে বাড়াই দিতে পারো, চাইলে স্পিডটাকে কমাই দিতে পারো। তো ডিরেক্ট কন্ট্রোল যেটার উপর থাকবে সেটা হচ্ছে স্বাধীন। আর গতিশক্তি এই বেগের উপরই ডিপেন্ড করে ক্রিয়েট হচ্ছে। তুমি ডিরেক্টলি গতিশক্তিকে কম বা বেশি করতে পারছো না, তুমি স্পিডটাকে কম বেশি করতে পারছো। তো তাহলে স্পিডটা হবে তোমার হাতে নিজস্বভাবে কন্ট্রোলকৃত, এই জন্য এটা স্বাধীন। আর এই স্বাধীন জিনিসের উপর ডিপেন্ড করে যে থাকবে সে হচ্ছে আমাদের অধীন। তো এই স্বাধীন আর অধীনে তেমন একটা এইচএসসিতে প্যারা দেয় না, তো এত সিরিয়াস কিছু না, শুধু এক্সপ্লেনেশনের জন্য আমি আর কি বললাম। তো এখানে ধরো বল কম বেশি করা যায়, তো আমরা বল মনের মতো কম বেশি করা যায়, বল এক্স অক্ষে দিলাম আর ওয়াই অক্ষে দিলাম হচ্ছে আমরা ত্বরণ। তাহলে বল বনাম ত্বরণ। তো যেই দুটা বলবে, ধরো বল আর ত্বরণ বলছে, অন্য কিছু বলতে পারতো, যেই দুটা বলবে সেই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র তোমাকে বের করতে হবে, যে কোনো একটা সূত্র, যেই সূত্র তোমার মন চায়। তা আমার এই এফ আর এর মধ্যে সবচেয়ে কাছের যে সূত্রটা মনে পড়ছে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটাই আমার মনে পড়ছে। তাহলে এবার আমাকে বলো, এই এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রে এফ আর এ এর মধ্যে ফার্স্টে যেই দুইজনকে বলছে এফ আর এ, ওই দুইজনকে মার্ক করো। তাহলে এই এফ আর এ এর মধ্যে কি ধরনের সম্পর্ক দেখে বোঝা যাচ্ছে? সমানুপাতিক সম্পর্ক। দুটাই যদি লবে থাকে তাহলে সমানুপাতিক সম্পর্ক, দুটা হরে থাকলেও সমানুপাতিক সম্পর্ক, কিন্তু একটা যদি লবে থাকে আর আরেকটা যদি হরে থাকে তাহলে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুইটা লবে আছে, অর্থাৎ উপরে আছে ভগ্নাংশের। তাহলে সম্পর্ক 100% শিওর, আমরা ডিভিশন নিয়ে ফেলছি, সম্পর্ক হবে হচ্ছে সমানুপাতিক। একটা অংশ শেষ। এবার যে জিনিসটা লাগবে, এই এফ এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এদের ঘাত পার্থক্য তাহলে কি থাকলো? না, ঘাত পার্থক্য থাকলো না, ঘাত পার্থক্য থাকলো না, বা ঘাত পার্থক্য নেই। তাহলে সমানুপাতিক হলে মনে করে দেখো, ওই যে চারটা চিত্র, এখানে চারটা চিত্র ড্র করা হয়েছিল, সমানুপাতিক সম্পর্ক হলে আমি বলেছিলাম নিচ থেকে উপরে হবে। সমানুপাতিক সম্পর্ক হলে নিচ থেকে উপরে হবে মাস্ট। তাহলে এই গ্রাফ শিওর নিচ থেকে উপরে। এখন নিচ থেকে উপরে হয় সোজাভাবে হবে আর নাহলে বাঁকাভাবে হবে, এই দুইটাই অপশন ছিল, হয় সোজা নাহলে বাঁকা। এখন কোশ্চেন হচ্ছে এটা ডিপেন্ড করবে ঘাতের পার্থক্যের উপর। যদি ঘাত পার্থক্য না থাকে তাহলে হবে সোজা, আর যদি ঘাত পার্থক্য থাকে তাহলে হবে হচ্ছে বাঁকা। লেখা ছিল বোর্ডে, মনে করে দেখো। তাহলে এই দুটার মধ্যে সম্পর্ক সমানুপাতিক এবং ঘাত পার্থক্য নাই। তাহলে সমানুপাতিক হলে নিচ থেকে উপরে, যেহেতু ঘাত পার্থক্য নাই সেহেতু জিনিসটা হবে হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এই যে স্ট্রেট লাইন, এই গ্রাফটার নাম হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে আমাদের এফ বনাম এ এর গ্রাফ। তাহলে এফ বনাম এ এর গ্রাফ কিরকম পেলাম আমরা? মূল বিন্দুগামী সরলরেখা। শিখবো আমরা অনেক ডিটেলসে শিখবো, তোমাদের যেগুলো গ্রাফ প্রবলেম সেগুলো প্রত্যেকটা গ্রাফ আমি আঁকাবো, এক্সপ্লেন করবো, জাস্ট একটু ধৈর্য সহকারে বসে থাকো। তাহলে এবার বেসিক 2, এবার 2 নম্বর ম্যাথে ধরো এবার আমরা দিলাম গতিশক্তি বনাম বেগ। এবার বললো গতিশক্তি বনাম বেগ। তাহলে স্বাধীনে আমরা বসাবো স্পিড, অধীনে বসাবো গতিশক্তি, দেখালাম একটু আগেই। এখন এই ইকে আর ভি এর মধ্যে যে কোনো একটা সূত্র দরকার আমাদের, আর সবচেয়ে সহজ সূত্র হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু, বাচ্চারা জানে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এই ইকে আর ভি এর মধ্যে কি ধরনের সম্পর্ক? এটাও তো দুটাই তো লবে আছে, তাহলে লবে থাকলে সম্পর্ক সমানুপাতিক, বাচ্চাও জানে। তাহলে সম্পর্ক যদি সমানুপাতিক হয়, ইকের পাওয়ার কিন্তু 1
আর এখানে ভি এর পাওয়ার কিন্তু 2, তাহলে ঘাতের পার্থক্য আছে, সম্পর্ক দেখা যাচ্ছে সমানুপাতিক, কিন্তু ঘাতের পার্থক্য তো আছে। তাহলে এবার সমানুপাতিক এবং ঘাত পার্থক্য আছে। তাহলে এবার কি লেখা যায়? এবার দেখো, মনে করে দেখো, সমানুপাতিক সম্পর্ক হলে আমি বলেছিলাম নিচের থেকে উপরের দিকে হবে মাস্ট। তাহলে নিচ থেকে উপরের দিকে যদি হয় এই জিনিসটা, যেহেতু সম্পর্ক সমানুপাতিক, তাহলে নিচ থেকে উপরের দিকে হবে, এটা ডিভিশন শিওর, নিচ থেকে উপরের দিকে। এখন অপশন হচ্ছে হয় সোজাভাবে হবে আর না হলে বাঁকাভাবে হবে। তো এখন তাহলে এখানে দেখো স্পষ্টত দেখা যাচ্ছে যে ঘাতের পার্থক্য আছে, তাহলে নিচ থেকে উপরের দিকে সোজা তো হওয়ার কথা না, কারণ যদি ঘাত পার্থক্য না থাকে, এই যে ঘাত পার্থক্য না থাকে তখনই তো সোজা হলো। তাহলে এবার কিরকম হবে? এবার বাঁকা হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন জাগবে যে ভাই এইভাবে কেন বাঁকা করলেন, এভাবে কেন বাঁকা করলেন না? সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, একটু অপেক্ষা করো, পুরো ক্লাসটা এনজয় করো, কোনো প্যারা নাই, চিল। এখন তাহলে এই যে নিচে থেকে উপরের দিকে এইভাবে যদি কার্ভ হয়ে ওঠে, এটাকে তখন বলা হয় পরাবৃত্তাকার। গ্রাফের নামও মনে রাখবো, অনেক সময় এমসিকিউ গ্রাফ দেয় না, নাম জিজ্ঞেস করে যে এটা কি ধরনের গ্রাফ হবে। তাহলে এখানে গ্রাফটা কি ধরনের হলো? আমাদের গ্রাফটা হলো পরাবৃত্তাকার। এবার আসবো আমরা বেসিক 3-তে। তাহলে এবার বেসিক 3-তে এবার ধরো আমাদের এরকম বললো ইকে বনাম পি, গতিশক্তি বনাম ভরবেগ। তাহলে গতিশক্তি বনাম ভরবেগ গ্রাফ আঁকানোর জন্য আমাদের এক পাশে দিতে হবে হচ্ছে গতিশক্তি, আরেক পাশে দিলাম হচ্ছে ভরবেগ। স্বাধীন অধীন নিয়ে এত প্যারা নিলাম না। এই দুজনের মধ্যে সূত্র হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো এই ইকে আর পি, এই দুইজনের মধ্যে কি ধরনের সম্পর্ক? স্পষ্টত দেখা যাচ্ছে এই দুইজনের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, কারণ দুইজনই ভগ্নাংশের উপরে আছে, লবে আছে। তাহলে যদি সমানুপাতিক সম্পর্ক হয়ে থাকে, ইকের পাওয়ার কিন্তু 1, পি এর পাওয়ার হচ্ছে 2, তাহলে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং ঘাতের পার্থক্য আছে। সমানুপাতিক হলে পড়ছিলাম নিচ থেকে উপরের দিকে হবে, এখন নিচ থেকে উপরের দিকে সোজা হতে পারে, বাঁকা হতে পারে। যেহেতু ঘাতের পার্থক্য আছে, তাহলে কি হবে ভাইয়া? বাঁকা হবে। তাহলে নিচ থেকে উপরের দিকে এরকম বাঁকা। তাহলে ইকে বনাম পি এর গ্রাফও, এটাকেও আমরা বলবো পরাবৃত্তাকার। তাহলে এটা হবে হচ্ছে আমাদের পরাবৃত্তাকার। তাহলে বেসিকগুলো হয়ে গেল। এবার আমরা একটু কঠিনগুলোর দিকে আগাই। এবার বেসিক শেষ হলে এবার আমরা শুরু করব হচ্ছে প্রো দিয়ে শুরু হবে, আরও মেলা কিছু ফ্রেজ আসবে। এবার প্রো ওয়ান আর প্রো 2, এই দুটো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। তাহলে এবার বললো ইকে বনাম এম, গতিশক্তি বনাম ভর, নট বেগ। এবার বলছে ইকে বনাম এম। তাহলে এই যে দেখো, এই দিক বরাবর থাকলে হচ্ছে ইকে আর এই দিক বরাবর থাকলে হচ্ছে আমাদের এম। এখন ইকে বনাম এম এর গ্রাফ কি হবে? ইকে বনাম এম এর গ্রাফ, এখন এই দুজনের মধ্যে যে সূত্র, সেই সূত্র ইকে ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কোনো একটা সূত্র লিখলাম, হাফ এম ভি স্কোয়ার। ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই দুজনের মধ্যে সম্পর্ক স্পষ্টত দেখা যাচ্ছে, ইকে আর এম এর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, স্পষ্টত দেখা যাচ্ছে সমানুপাতিক। এবং ঘাতের পার্থক্য আছে না নাই? ঘাতের পার্থক্য নাই, তাহলে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক আর ঘাত পার্থক্য নেই, নেই মানেই শিওর স্ট্রেট লাইন, আর সমানুপাতিক মানে নিচ থেকে উপরের দিকে স্ট্রেট লাইন হবে, ইকে এইভাবে স্ট্রেট লাইন হবে। তাহলে ইকে বনাম এম এর গ্রাফ হবে, এটার নাম বলছিলাম আমরা মূল বিন্দুগামী সরলরেখা, আর লিখলাম না। কিন্তু এই গ্রাফটা সকল ক্ষেত্রে ঠিক হবে না। সকল ক্ষেত্রে ঠিক হবে না কেন? ধরো একটা অঙ্ক দিল তোমাকে যে একজন সাইকেল আরোহী তার সাইকেল নিয়ে, একজন সাইকেল আরোহী, ধরো একটা সাইকেল আঁকায়, হোয়াট এভার, এটা অ্যাডজাস্ট করে নিও চিত্রের সাথে বাবা। তাহলে এই যে সাইকেল নিয়ে একটা সাইকেল আরোহী, সাইকেল তো উড়েই গেল, আচ্ছা যাই হোক, তো সাইকেল আরোহী, তো এই সাইকেলের ভর হচ্ছে 20 কেজি আর সাইকেল আরোহীর ভর হচ্ছে 70 কেজি। তাহলে শুরুতে এর ভর কত ছিল? 90 কেজি। সাইকেলের বেগ শুরুতে ছিল হচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড। তারপর মহিলা কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় লোকটা আরেকটু স্পিড বানায় ফেলে 20 মিটার পার সেকেন্ড।
তখন এর ভর কত হবে? সাইকেলের ভর 20 কেজি হবে এবং ওই লোকের ভর 70 কেজি হবে, টোটাল ভর 90 কেজি হবে। এরকম কি কখনো দেখছো যে একটা লোক যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে সাইকেলের স্পিড বেগ বৃদ্ধি করার কারণে এর ভর 20 কেজি থেকে 50 কেজি হয়ে গেল সাইকেলের ভর? এরকম কখনো হওয়া সম্ভব? কখনোই হওয়া সম্ভব নয়। তো ভর সবসময় ধ্রুবকই থাকে সাধারণত। এখন এই ঘটনার জন্য যদি তোমাকে বলে যে ভর বনাম গতিশক্তির গ্রাফ আঁকাও, এই ঘটনার জন্য, এই সাইকেলের যে ঘটনা, এইটার জন্য ভর বনাম গতিশক্তির গ্রাফ আঁকো, তাহলে এবার দেখো এম এর মান শুরুতেও ছিল 90, পরেও ছিল 90। আমাদের ইকে বনাম এম বলছে, ইকে বনাম এম, ইকে বনাম ভি না, ইকে বনাম এম। তাহলে ভরের তো কোনো পরিবর্তন ঘটেনি ভাইয়া। ভরের যদি পরিবর্তন না ঘটে তাহলে ভর সবসময় একই ছিল, ভর ধ্রুবক ছিল। আর কোনো জিনিস যদি ধ্রুবক থাকে তাহলে সেই ধ্রুবকের গ্রাফ হবে এই যে এরকম স্ট্রেট লাইন। এরকম স্ট্রেট লাইন দিলেই একবারে উড়ে গেলাম মঙ্গল গ্রহে। এই স্ট্রেট লাইনের মিনিং বুঝাবে ইকের মান ধ্রুবক, ইকের মান সবসময় সেম ছিল। কিন্তু ইকের মান তো সবসময় সেম ছিল না, কারণ ইকে শুধুমাত্র ভরের উপর নির্ভরশীল নয়। ইকে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। ভর এবং বেগ দুইজনের উপরই গতিশক্তি নির্ভরশীল। এখানে তো বেগের পরিবর্তন ঘটেছে। তাহলে এই যে গ্রাফটা গিয়েছে, এটা গ্রাফ আঁকানোর আগে অবশ্যই ভেবে নিবা যে কে ধ্রুবক। ধ্রুবকটা হচ্ছে আমাদের এম। তাহলে এম এর মান এই যে 0 1 2 3 4 ধরো 90, এম এর মান সবসময় কি থাকবে? আমাদের ধ্রুবক থাকবে। এম এর মানের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু গতিশক্তির মানের পরিবর্তন ঘটবে। তাহলে যেটা ধ্রুবক থাকবে সেই গ্রাফটা এরকম হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করে নিলাম, যদি এত কমপ্লিকেটেড থাকবে না। তারপরে বলে দিয়ে রাখলাম যে যদি ধ্রুবক বলে, যে ধ্রুবক তার দিক থেকে একটা লম্বা টান দিয়ে দিব যদি কোনো জিনিস ধ্রুবক বের হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমাদের এই যে একটা গ্রাফ আসে এরকম পিভি বনাম পি বা পিভি বনাম ভি, যেটাই বলে বলুক, পিভিটা আমরা জানি পিভি সবসময় কি ভাইয়া? ধ্রুবক। তাহলে পিভি যদি ধ্রুবক থাকে তাহলে পিভি বরাবর একটা লম্বা টান দিয়ে দিব, এটা হয়ে যাবে পিভি বনাম পি বা পিভি বনাম ভি। ডাজন্ট ম্যাটার পি দাও ভি দিয়ে, পিভি তো ধ্রুবকই থাকবে, এ তো কারোর উপর নির্ভরশীল না। তাহলে পিভি এরকম একটা স্ট্রেট লাইন পাবো। তো এই স্ট্রেট লাইনগুলো এটাকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল এটাকে বলা হয়, এটা দেখতে পাচ্ছ এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে প্রো ওয়ানে আমরা বুঝতে পারলাম যে প্রো ওয়ানের শিক্ষাটা হচ্ছে ধ্রুবক আছে নাকি দেখে নিতে হবে। হ্যালো চেক, আগে চেক করে নেব জিনিসটা কনস্ট্যান্ট নাকি। যদি ধ্রুবক থাকে তাহলে স্ট্রেট লাইন, আর যদি ধ্রুবক না থাকে তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক চেক করে নিব। তাহলে প্রো ওয়ান শিখলাম। এবার আমরা প্রো টু, প্রো টু কি বলছে দেখো। প্রো টুতে এবার আমরা শিখব, এবার আরেকটু ইন্টারেস্টিং। এবার বললো ইকে বনাম ভি স্কোয়ার, ইকে বনাম ভি স্কোয়ার। এবার বের করতে বলছি ইকে বনাম ভি স্কোয়ার। বেগের তো পরিবর্তন হতেই পারে, এটা নিয়ে কোনো প্যারা নাই। এটা তো আর ভর নয় যে ধ্রুবক থাকবে। তাহলে এটার গ্রাফটা আমাদেরকে জেনারেল থিওরিতে অ্যাপ্লাই করতে হবে। এবার ইকে বনাম ভি স্কোয়ার। তাহলে এবার ইকে আর ভি স্কোয়ার আছে এরকম একটা সমীকরণ লাগবে। বাচ্চারা জানে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার ইকে আর ভি স্কোয়ারের মধ্যে কি ধরনের সম্পর্ক দেখো। ইকে আর ভি স্কোয়ার পুরোটা মিলে হচ্ছে ভি স্কোয়ার। আমি কিন্তু ভি কে মার্ক করি নাই, আমি কিন্তু ভি স্কোয়ারকে মার্ক করছি। প্রশ্নে যদি ভি কিউব বলতো তাহলে ভি কিউবকে মার্ক করার চেষ্টা করতাম। যেইটা বলবে সেইটা পুরোটা মার্ক করতে হবে। এই ইকের পাওয়ার হচ্ছে 1। এখানে যদি বলতো ভি এর পাওয়ার কত তাহলে বলতাম ভি এর পাওয়ার 1, কিন্তু এখানে ভি স্কোয়ার বলছে তাহলে ভি স্কোয়ার পুরোটার পাওয়ার কিন্তু 1। ভুল এখানেই হয় সবচেয়ে বেশি। এখানে বলে ভি স্কোয়ারের পাওয়ার 2, আরে ভি স্কোয়ারের উপর 2 দিলে তো ভি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ভি স্কোয়ারের পাওয়ার 2 নয়, ভি এর পাওয়ার 2, ভি স্কোয়ারের পাওয়ার হচ্ছে 1। তাহলে এবার আমাকে বলো ইকে আর ভি স্কোয়ার এই দুজনের মধ্যে কি ধরনের সম্পর্ক? স্পষ্ট তো দেখা যাচ্ছে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ঘাতের পার্থক্য আছে কি নাই? তো এখানে ইকের পাওয়ার 1, ভি স্কোয়ারের পাওয়ার কিন্তু 1ই, ভি এর পাওয়ার 2। এখানে বলেন ইকে বনাম ভি, এখানে বলছে ইকে বনাম ভি স্কোয়ার। ইকে আর ভি স্কোয়ার এই দুজনের পাওয়ার কিন্তু সেম, ভি স্কোয়ারের পাওয়ার 1, ইকের পাওয়ার 1। তাহলে ঘাতের পার্থক্য কিন্তু নেই। আর ঘাতের পার্থক্য না থাকলে গ্রাফ হয় স্ট্রেট লাইন, এটা শিওর। এখন সমানুপাতিক তাহলে নিচে থেকে উপরের দিকে স্ট্রেট লাইন। তাহলে এই যে নিচে থেকে উপরের দিকে এইটা হবে হচ্ছে ইকে বনাম ভি স্কোয়ারের গ্রাফ।
তুমি যেগুলো গ্রাফ চিন্তা করছো সব গ্রাফ আসবে, ভি ইজ ইকুয়াল ভি নট প্লাস এটি, এভরিথিং। একটু ওয়েট করো তাহলে হবে। এবার আসবে আমাদের প্রো 2 হলো, এবার প্রো 3। প্রো 3-তে আরও একটা জিনিস শিখবো। এবার দেখো, সাপোজ এবার বললো, এবার অন্যদিকে যাই, ধরো এরকম বললো টি স্কোয়ার বনাম এল, টি স্কোয়ার বনাম এল এর গ্রাফ আঁকাইতে বললো। তাহলে এক পাশে দিলাম হচ্ছে আমরা টি স্কোয়ার, আরেক পাশে দিলাম হচ্ছে এল। এখন টি স্কোয়ার আর এল দুটোই আছে, এরকম একটা ইকুয়েশন লাগবে। তো বাচ্চারা জানে, 9, 10-এও পড়াইছে, টি ইজ ইকুয়াল টু 2π√L/g। 9, 10-এর ছেলেবেলে বুঝুক না বুঝুক কোর্সে আছে, পড়তে হবে, পড়েছে। তাহলে স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π²L/g। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4π²L/g। এবার আমাকে বলো, আমাদের কোশ্চেনে কি বলছে? টি স্কোয়ার বনাম এল। তাহলে টি স্কোয়ার এটাকে মার্ক করতে হবে এবং এলকে মার্ক করতে হবে। টি স্কোয়ার এবং এল এই দুটাকে মার্ক করলাম। টি বলেনি, এখানে বলেন টি বনাম এল। টি বললে আমরা টি কে মার্ক করতাম। তাহলে টি স্কোয়ার আর এল এই দুইজনের মধ্যে কি ধরনের সম্পর্ক? সমানুপাতিক, কারণ দুটাই লবে আছে। সমানুপাতিক সম্পর্ক এবং ঘাতের পার্থক্য আছে কি নাই। দেখো টি স্কোয়ারের পাওয়ার কিন্তু 1, টি এর পাওয়ার 2, বাট টি স্কোয়ারের পাওয়ার কিন্তু 1, আর এল এর পাওয়ার 1। তাহলে টি স্কোয়ার আর এল এর মধ্যে কি ধরনের সম্পর্ক হচ্ছে? সমানুপাতিক, আর ঘাতের পার্থক্য কিন্তু নাই। তাহলে সমানুপাতিক যদি হয় তাহলে নিচ থেকে উপরে, সমানুপাতিক হলে নিচ থেকে উপরে, ঘাতের পার্থক্য নাই তাহলে কি হবে? নিচ থেকে উপরের দিকে। সোজা হবে না বাঁকা হবে? সোজা। তাহলে নিচ থেকে উপরের দিকে হবে হচ্ছে আমাদের সোজা। তাহলে টি স্কোয়ার বনাম এল এর গ্রাফ হবে কিছুটা এরকম। তাহলে প্রোগুলো শেষ। এবার আমরা আরেকটু, এবার হবে প্রো ম্যাক্স। প্রো ম্যাক্স 1 থেকে শুরু করা যাক। তো প্রো ম্যাক্স 1 ধরো এরকম বললো পি বনাম ভি এর গ্রাফ আঁকাইতে বললো। তাহলে এবার পি বনাম ভি এর মধ্যে সূত্র সবাই জানে, বয়েলের সূত্র। পি বনাম ভি এর, পি সমানুপাতিক 1/v, অর্থাৎ পি আর ভি এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। স্পষ্টত দেখা যাচ্ছে পি আর ভি এর মধ্যে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে সম্পর্ক আমরা শিওর হয়ে গেলাম, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সম্পর্ক ব্যস্তানুপাতিক। এবার সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, এবার আমাদের শুধু ঘাতের পার্থক্যটা দেখতে হবে। পি এর পাওয়ার কত বাবা? 1, ভি এর পাওয়ার কত? 1। আর এই ভি এর পাওয়ার 1 দিলে হয়ে যাবে তোমার ক্যান্সার। ভি এর পাওয়ার 1 নয়, ভি আছে লবে, লবে আছে, হরে আছে। ভি হরে আছে, হরে নিচে আছে। নিচে যদি কোনো কিছু থাকে তাহলে 100% শিওর এই নিচের জিনিসটাকে উপরে তুলতেই হবে তোমাকে, মাস্ট। তাহলে ভি কে যদি উপরে তুলো তাহলে তখন ভি কি হয়ে যাবে ভাইয়া? -1। ইফ ইউ কাম টু স্ট্রেট লাইন, এটা 0, এটা 1, এটা -1। -1 আর 1 এর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে, এই যে এতখানি ডিফারেন্স আছে। তাহলে 1 আর এই -1 এদের মধ্যে তো ঘাতের পার্থক্য আছে। তাহলে এখন থেকে কোনো জিনিস যদি দেখো যে হরে আছে, লবে নাই, উপরে নাই, নিচে আছে, নিচে থাকলে 100% শিওর সেটাকে উপরে তুলতে হবে। আর উপরে তুললে সেই জিনিসটা মাইনাস হয়ে যাবে। আর মাইনাস হয়ে গেলে তখন 1 আর -1 এর মধ্যে ঘাতের পার্থক্য কিন্তু আছে। তাহলে ভি উপরে উঠলে হয়ে যাবে ভি -1। এই -1 আর 1 দুইটার মধ্যে ঘাতের পার্থক্য আছে। তাহলে ডিসিশন চলে এসেছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে উপর থেকে নিচে। তাহলে ব্যস্তানুপাতিক হলো উপর থেকে নিচে। এখন উপর থেকে নিচে যাওয়ার সময় সোজাভাবে যাবে না বাঁকাভাবে যাবে? কিভাবে যাবে? ঘাতের পার্থক্য আছে। ঘাতের পার্থক্য থাকলে কিভাবে যায় বাবা? বাঁকাভাবে যাবে। তাহলে এই যে ঘাতের পার্থক্য থাকলে এইভাবে বাঁকাভাবে যাবে। এইটা হবে পি বনাম ভি এর গ্রাফ। এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত। কোশ্চিন আসতেই পারে মনে, দাদা এইভাবে কেন বাঁকা করলেন, এভাবে কেন বাঁকা করলেন না? করবো বাঁকা, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। y² = 4x, x² = 4y, পরাবৃত্ত আসবে। আপাতত বুঝো গ্রাফটা হবে এইভাবে বাঁকা, উপর থেকে নিচের দিকে হবে এইভাবে বাঁকা। এবার আমরা প্রোম্যাক্স 2তে ধরো এরকম বললাম টি বনাম জি এর গ্রাফ আঁকাইতে বললো। তাহলে এবার আমরা টি বনাম জি এর গ্রাফ আঁকাবো। তাহলে এদিক বরাবর টি দিলাম, এদিক বরাবর জি দিলাম। এই টি আর জি এর মধ্যে সূত্রটা হলো টি = 2π√L/g। তাহলে এবার আমাকে একটু বলো, এই টি আর এই জি এর মধ্যে কি ধরনের সম্পর্ক? দেখাই যাচ্ছে একটা উপরে আর একটা নিচে, তাহলে 100% শিওর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে ঘাতের পার্থক্য আছে কি নাই?
তো দেখো টি এর পাওয়ার কিন্তু 1, আর জি এমনিতেই নিচে আছে, বেচারাকে উপরে তুললে হবে -1 হবে না, কারণ এখানে রুট আছে, তো এটা হচ্ছে -1/2। তাহলে 1 আর -1/2 সেম না, তাহলে 100% শিওর ঘাতের পার্থক্য আছে। আর ঘাতের পার্থক্য যদি থেকে থাকে এবং সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়ে থাকে, ব্যস্তানুপাতিক হলে আমরা জানি উপর থেকে কি হবে বাবা, নিচে, উপর থেকে হবে নিচে। এখন উপর থেকে নিচে সোজা হবে নাকি বাঁকা হবে? যেহেতু ঘাতের পার্থক্য আছে, তাহলে বাঁকা হবে শিওর, এবং ব্যস্তানুপাতিক হওয়ার কারণে উপর থেকে নিচে, তাহলে উপর থেকে নিচে এরকম হবে বাঁকা। এটার নামও আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত। এবার আমরা প্রোম্যাক্স 3 দিকে অগ্রসর হব। প্রোম্যাক্স 3-তে আরও এক্সেপশনাল কিছু শেখার চেষ্টা করব। তো এবার প্রোম্যাক্স 3-তে আমরা শিখব, ধরো এবার বললো ds ইজ ইকুয়াল টু dq বাই টি। যারা ফার্স্ট ইয়ারে তারা হয়তো জানো না, এরকম একটা ইকুয়েশন আছে, ds দ্বারা, এখানে s দ্বারা এনট্রপির পরিবর্তন আর টি দ্বারা তাপমাত্রা বোঝায়। তো সাপোজ তোমাকে বললো যে এই এনট্রপির পরিবর্তন বনাম তাপমাত্রা, এই দুজনের গ্রাফ আঁকো। তাহলে এবার এনট্রপি ds আর তাপমাত্রা হচ্ছে টি, সম্পর্ক স্পষ্টত দেখা যাচ্ছে, সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন ds এর পাওয়ার 1, টি এর পাওয়ার কিন্তু 1 নয়, এই দিয়ে 10 বার বললাম, নিচে থাকলে উপরে তুলতে হবে মাস্ট। তাহলে টি যদি উপরে তুলো, তাহলে টি এর পাওয়ার দাঁড়াবে কিন্তু -1, 1 আর -1 এর মধ্যে ঘাতের পার্থক্য আছে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক এবং ঘাতের পার্থক্য আছে। তাহলে ব্যস্তানুপাতিক হলে উপর থেকে নিচে, যেহেতু ঘাতের পার্থক্য আছে তাহলে উপর থেকে নিচে, এটাও কি হবে বাবা, আয়তাকার অধিবৃত্ত। তাহলে প্রোম্যাক্স 3ও হয়ে গেল। এবার আমাদের আলট্রা প্রোম্যাক্স, এবার আসবে আমাদের আলট্রা প্রোম্যাক্স 1। তাহলে এবার আলট্রা প্রোম্যাক্স 1। তো এবার একটা ঋণাত্মকের অঙ্গ করাই। তো দেখো এবার আবারও পি সমানুপাতিক 1/v, এটা আমরা জানি, পি সমানুপাতিক 1/v। এবার তোমাকে গ্রাফ আঁকাইতে বললো পি বনাম 1/v। এবার গ্রাফ আঁকাইতে বলছে পি বনাম 1/v। এবার কিন্তু বলেনি পি বনাম ভি, এবার বলছে পি বনাম 1/v। তাহলে পি পুরোটা একটা বস্তু এবং 1/v, যেহেতু তোমার গ্রাফে বলছে আরেক পাশে দিতে 1/v, তাহলে পুরো 1/v একটা বস্তু হবে। তাহলে পি একটা বস্তু আর 1/v আরেকটা বস্তু, 1/v পুরোটা একটা বস্তুর নিয়ে আচরণ করবে। যদি এরকম থাকতো 1/v², তাহলে এটাকে লেখা যেত 1/v তার উপরে হোল স্কোয়ার। এই ভিতরের 1/v এটা একটা বস্তুর নিয়ে আচরণ করবে। তাহলে এখানে পি আর 1/v এর মধ্যে কি ধরনের সম্পর্ক ভাইয়া বলো দেখি? স্পষ্টত দেখা যাচ্ছে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, কারণ দুজনেই উপরে আছে, এর নিচে কিছু নাই, এই পুরোটা একটাই বস্তু। তাহলে দুজনেই উপরে যদি থাকে তাহলে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, সম্পর্ক সমানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে ঘাতের পার্থক্য আছে কি নাই? এই যে পি এর পাওয়ার 1, 1/v এর পাওয়ার 1, 1/v পুরোটা তো একটাই বস্তু। তাহলে একটা বস্তুর উপর কি হবে আমাদের? যদি এই যে 1/v², এটাকে যদি আমরা লিখতাম 1/v হোল স্কোয়ার, তাহলে বলতাম 1/v এর পাওয়ার 2, কিন্তু এখানে 1/v এর পাওয়ার 1। তাহলে সম্পর্ক সমানুপাতিক এবং ঘাতের পার্থক্য নাই। তাহলে গ্রাফ কিন্তু হবে সমানুপাতিক হলে নিচ থেকে উপরের দিকে, যেহেতু ঘাতের পার্থক্য নেই সেহেতু গ্রাফ হবে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। তাহলে সমানুপাতিক এবং ঘাতের পার্থক্য নাই। এটা হচ্ছে আমাদের আলট্রা প্রোম্যাক্স 2। দেন এবার আসবে হচ্ছে আলট্রা প্রোম্যাক্স 3। তাহলে এবার হবে আলট্রা প্রোম্যাক্স 3। তাহলে এবার আসবে আমাদের আলট্রা প্রোম্যাক্স, তাহলে এবার আসবে আমাদের আলট্রা প্রোম্যাক্স 2। এবার 2 নম্বর আলট্রা প্রোম্যাক্সে কি শেখা যায় দেখো। এবার ধরো এরকম বললো t² বনাম 1/g, যদি এখানে না বুঝো এখানে এসে ক্লিয়ার হয়ে যাবা, t² বনাম 1/g। তো এখন যদি তুমি t = 2π√L/g এই সূত্র বসেই থাকো, আল্লাহর কাছে দোয়া করো t² যেন চলে আসে, তাহলে তো আসবে না, তোমাকেই বর্গ করতে হবে বাবা। তাহলে এটাকে বর্গ করো, বর্গ করলে এটা আসবে t² = 4π²L/g। এখন তোমার তো দরকার 1/g, 1/g কিভাবে বের করা যায়? t² = হয়ে যাবে 4π²
এলটাকে একটু উপর থেকে নিচে নিয়ে আসলাম, আর ওর পাশে থাকলো হচ্ছে 1/g, আলাদা করে লিখলাম টি স্কোয়ার, আর এইদিকে 4π² এল ইন্টু 1/g। এটা তো লেখা যায়, এইটুকু তো বুঝো। তাহলে এবার দেখো টি স্কোয়ার আর 1/g, পুরো টি স্কোয়ার একটাই বস্তু, পুরো টি স্কোয়ার কিন্তু পুরোটা একটা বস্তু। এখানে বলেনি টি, তোমার গ্রাফের এক পাশে বসাইতে হবে হচ্ছে টি স্কোয়ার, আর আরেক পাশে বসাইতে হবে হচ্ছে 1/g। তাহলে গ্রাফের যে পাশে যেটা বসাইতে বলছে সেইটা পুরোটা একটা বস্তু হবে, এই পুরো টি স্কোয়ারটা একটা বস্তু, আর এই 1/g এই পুরোটাও কিন্তু একটা বস্তু। তাহলে এই টি স্কোয়ার আর 1/g, টি স্কোয়ার এর পাওয়ার কিন্তু 1, 1/g এর পাওয়ার কিন্তু 1। আর এই দুজনের মধ্যে সম্পর্ক স্পষ্টত দেখা যাচ্ছে, দুজনেই উপরে আছে, এদের নিচে আর কেউ নাই, তাহলে সম্পর্ক হবে সমানুপাতিক। আর ঘাতের পার্থক্য আছে কি নেই? ঘাতের পার্থক্য কিন্তু নাই, কারণ পুরো টি স্কোয়ারের পাওয়ার 1 আর পুরো 1/g এর পাওয়ার 1। যদি বলতো টি তাহলে আলাদা ব্যাপার ছিল, যদি বলতো জি তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে বলছে টি স্কোয়ার বনাম 1/g, পুরো টি স্কোয়ারটা একটা বস্তু, পুরো 1/g একটা বস্তু, এবং এই দুজনের মধ্যে সম্পর্ক সমানুপাতিক এবং ঘাতের পার্থক্য নেই। তাহলে সমানুপাতিক হলে গ্রাফ কেমন হবে? নিচে থেকে উপরে, সমানুপাতিক হলে নিচ থেকে উপরে, এবং ঘাতের পার্থক্য আছে না নাই? নাই। তাহলে নিচ থেকে উপরের দিকে যাওয়ার সময় সোজাই থাকবে, এটাও হবে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই যে এটা হবে আমাদের টি স্কোয়ার বনাম 1/g এর গ্রাফ। এটা কি বুঝতে পেরেছো? তাহলে এবার আসবে আমাদের আলট্রা প্রো ম্যাক্স 3, আলট্রা প্রো ম্যাক্স 1, 2 হলো, এবার আসবে আমাদের আলট্রা প্রো ম্যাক্স 3। দেখা যাক কাকে নিয়ে আসা যায়। তাহলে এবার আলট্রা প্রো ম্যাক্স 3 আরও কঠিন, আরেকটু কঠিন দিয়ে দিই। তাহলে এবার ধরো এরকম বললো পিভি বনাম ভি, যেটা বললাম তোমাকে পিভি বনাম ভি। এবার জিনিসটা এক্সপ্লেন করি তোমাদেরকে। এমনিতে আমরা জানি, ক্যাজুয়ালি জানি পি সমানুপাতিক 1/v। তাহলে সমানুপাতিক তুলে দিলে একটা ধ্রুবক আসবে আর সমান চিহ্ন আসবে ইন্টু 1/v, ভি দ্বারা একে গুণ করলে পিভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে পিভিটা কি হয়ে গেল দাদা? ধ্রুবক। কোনো জিনিস যদি ধ্রুবক হয় তাহলে গ্রাফে যে পাশে সে থাকবে, পিভি বনাম পি দিক, পিভি বনাম ভি দিক, পিভি বনাম 1/p দিক, পিভি বনাম 1/v দিক, যা দেয় দিক, ইট ডাজন্ট ম্যাটার, যা দেয় দিক, পিভি পি আর ভি এর গুণফল সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি আর ভি যেই গ্রাফে থাকবে সেদিক বরাবর একটা কনস্ট্যান্ট রেখা পাবো। এটাকে আমরা বলছিলাম এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে পিভি বনাম এনিথিং, এটা হবে হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তো এবার ইনফিনিটি 1, এবার ইনফিনিটি 1-এ আমরা শিখবো হচ্ছে √ ইকে বনাম 1/p। এবার √ ইকে বনাম 1/p এর গ্রাফ আঁকানোর চেষ্টা করবো আমরা। তো যদি এটা √ ইকে বনাম 1/p না বলে, যদি বলতো √ ইকে বনাম পি, তাহলে তুলনামূলক জিনিসটা সহজ হতো, কিন্তু এখানে তো √ ইকে বনাম 1/p বলছে। তো দেখো √ ইকে বনাম পি এইটা আগে শিখে নিই। তো ইকে ইজ ইকুয়াল টু, বাচ্চারা জানে ইকে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m, উভয় পক্ষে বর্গমূল করে দিলে এই পাশে আসবে হচ্ছে √ ইকে, আর এই পাশে আসবে হচ্ছে পি ডিভাইড বাই 2m। তো এখানে তাহলে এই √ ইকে পুরোটা একটা জিনিস এবং পি পুরোটা একটা জিনিস। তাহলে √ ইকে আর পি এর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে? যেহেতু দুইটাই লবে আছে, তাহলে 100% শিওর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবার পুরো √ ইকে একটা বস্তু, পুরো √ ইকে যদি একটা বস্তু হয়ে থাকে, তাহলে পুরো √ ইকে এইটার পাওয়ার 1 এবং পুরো পি এইটার পাওয়ার 1। তাহলে সমানুপাতিক এবং স্পষ্টত দেখা যাচ্ছে এই দুজনের মধ্যে ঘাতের পার্থক্য আছে কি নাই? নেই। তাহলে ঘাতের পার্থক্য নেই। তাহলে সমানুপাতিক হলে নিচ থেকে উপরে, সমানুপাতিক হলে নিচ থেকে উপরের দিকে, আর ঘাতের পার্থক্য না হলে আমরা জানি যে উপর নিচ থেকে উপরের দিকে কীরকম হবে বাবা? স্ট্রেট লাইন। তাহলে এই যে এটা হবে √ ইকে বনাম পি। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ, এবার বলছে √ ইকে বনাম 1/p, নট ইকে বনাম পি, এবার বলছে √ ইকে বনাম 1/p। তাহলে এবার কি করবো দেখো, এটা একটা বোর্ডেরই
মানে মেবি কুমিল্লা বোর্ড 2019 বোর্ডে এমসিকিউ আসছিল। তো এটা আমরা এখন আগানোর চেষ্টা করবো। দেখো, ইউ নিড টু ফাইন্ড 1/p, তোমাকে 1/p নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। এখন ওখান থেকে দেখো √ek ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই 2m, এই পর্যন্ত আসতে পারলাম, বাট হোয়ার ইজ 1/p? 1/p তো কোথাও নাই, তাহলে 1/p কীভাবে নিয়ে আসা যায়? 1/p এইভাবে নিয়ে আসা যায়, দেখো √ek। এবার দেখো এই 2m বস্তুর ভর সাধারণত ধ্রুবকই থাকে, 2 জন্মগত ধ্রুবক, তাহলে দুইটা ধ্রুবক গুণ করলে আরেকটা ধ্রুবকই পাবো। এই ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলে আসবে হচ্ছে আমাদের সমানুপাতিক। তাহলে √ek বনাম p, এটার গ্রাফে ফার্স্টে সম্পর্ক পাইলাম হচ্ছে আমরা সমানুপাতিক, কিন্তু আমাদের তো p বলেনি, আমাদের বলছে 1/p, সো ইউ হ্যাভ টু ফাইন্ড 1/p। তাহলে কীভাবে পাবো? এই যে √ek সমানুপাতিক, এবার p কে আমি যদি এভাবে লিখি 1/p, তাহলে কী হবে? দেখো এই 1/p উল্টে গিয়ে একবারে p থাকবে, অর্থাৎ p কে আমরা 1/p আকারে লিখতে পারি। এবার আমরা 1/p খুঁজে পেয়েছি। এবার দেখো 1/p পুরোটা একটা বস্তু এবং √ek একটা বস্তু, কারণ আমাদেরকে বলছে √ek বনাম 1/p আগাতে হবে। তাহলে এই সম্পূর্ণটা একটা বস্তু, এই সম্পূর্ণটা একটা বস্তু। দেখো তো বাবা কী ধরনের সম্পর্ক হচ্ছে? তাহলে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, সম্পর্ক কিন্তু সমানুপাতিক না। √ek আর 1/p এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন আমাকে বলো ঘাতের পার্থক্য আছে কি নাই? এই ইকে √ek পুরো √ek এর পাওয়ার 1, যদি বলতো ek এর পাওয়ার কত তাহলে বলতাম হাফ, বাট √ek এর পাওয়ার কিন্তু 1, আর এদিকে 1/p এর পাওয়ারও কিন্তু 1, তাহলে তো ঘাতের পার্থক্য থাকছে না। কিন্তু এরকম নয়, আমি বলেছিলাম কোনো জিনিস যদি নিচে থাকে তাহলে অবশ্যই সেই জিনিসটাকে কী করতে হবে? উপরে তুলতে হবে। তাহলে 1/p যদি উপরে উঠে তাহলে 1/p পুরোটার উপরে আবার ইনভার্স +1 -1 ডিফারেন্স আছে শিওর, তাহলে এখানে ঘাত পার্থক্য আছে, তাহলে ঘাত পার্থক্য আছে। তাহলে ঘাতের যদি পার্থক্য থাকে আর ব্যস্তানুপাতিক যদি হয়, ব্যস্তানুপাতিক হলে উপর থেকে নিচে, ব্যস্তানুপাতিক হলে উপর থেকে নিচে, ঘাতের পার্থক্য যেহেতু আছে তাহলে উপর থেকে নিচে সোজা হবে না বাঁকা হবে? বাঁকা, তাহলে উপর থেকে নিচের দিকে বাঁকা। এইটা হবে আমাদের √ek বনাম 1/p এর গ্রাফ। তো প্রশ্নে ভালোভাবে দেখো √ek বনাম p বলছে নাকি √ek বনাম 1/p বলছে, যেহেতু এটা বোর্ডের কোশ্চেন, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপরে আমাদের আসবে ∞2। তো এবার ∞2তে আমরা এবার মাইনাসের জিনিসগুলো ক্লারিফাই করব। ∞2তে দেখো এরকম বললো, কৃত্রিম উপগ্রহের উচ্চতা h নির্ণয় করার একটা ভয়ানক সূত্র ছিল gmt² ডিভাইড বাই 4π² টু দি পাওয়ার 1/3 - r, এরকম একটা সূত্র ছিল তোমাদের মহাকর্ষ অধ্যায়ে। তো ধরো সাপোজ তুমি সূত্র জানো না, এই সূত্র থেকে তোমাকে বললো h এবং পৃথিবীর ব্যাসার্ধ r দুটাই পরিবর্তনশীল, h বনাম r এর গ্রাফ আঁকাইতে বললো। তাহলে এবার দেখো এই h আর এই r এর মধ্যে কি ধরনের সম্পর্ক, এই h আর এই r এর মধ্যে কি ধরনের সম্পর্ক? h আর r এর মধ্যে দেখে মনে হচ্ছে যে যেহেতু দুটাই লবে আছে তাহলে সম্পর্ক হওয়া উচিত সমানুপাতিক, কিন্তু প্রকৃতপক্ষে এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক? জাস্ট বিকজ অফ দিস মাইনাস, এই একটা মাইনাসের জন্য এই দুজনের মধ্যে সমানুপাতিক সম্পর্ক থাকা সত্ত্বেও জিনিসটা হয়ে যাবে ব্যস্তানুপাতিক। আর যদি মাইনাস আছে এবং সম্পর্ক কোনো কারণে ধরো দেখতে পাচ্ছ যে ব্যস্তানুপাতিক, তাহলে সেটা হয়ে যাবে সমানুপাতিক। অর্থাৎ মাইনাস সমানুপাতিককে ব্যস্তানুপাতিক করে আর ব্যস্তানুপাতিককে সমানুপাতিক করে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে? তো এটা কীভাবে বোঝার জন্য আমরা ইকুয়েশনটা লিখি, h ইজ ইকুয়াল টু এই পুরো gmt² ডিভাইড বাই 4π² টু দি পাওয়ার 1/3, এইটার মান ধরে নিলাম 100, যদিও 100 না, অনেক বেশি আসবে, জাস্ট অঙ্কের ক্যালকুলেশন করার জন্য এটার মান ধরে নিলাম হচ্ছে আমরা 100। তাহলে h ইজ ইকুয়াল টু 100 মাইনাস r। তাহলে এবার r এর মান বসাবো এক এক করে। r এর মান যদি আমরা বসাই এখানে 10, তাহলে h পাবো হচ্ছে এখানে 10 বসালে 90, r এর মান যদি 40 বসাই তাহলে h পাবো হচ্ছে 60, r এর মান যদি 80 বসাই তাহলে h পাবো হচ্ছে 20, r এর মান যদি 90 বসাই তাহলে h পাবো হচ্ছে 10। তাহলে একটু নোটিস করে দেখো তো r এর মান ধীরে ধীরে বাড়ছে না কমছে? তাহলে r এর মান ধীরে ধীরে বাড়ছে। এবার আমাকে বলো r এর মান বৃদ্ধির সাথে সাথে h এর মান বাড়ছে না কমছে? h এর মান কিন্তু কমছে। তাহলে একটা জিনিস বাড়ে আরেকটা জিনিস কমে, তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত? ব্যস্তানুপাতিক হওয়া উচিত। একটা যদি বাড়ে আরেকটা যদি কমে তাহলে এদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত ব্যস্তানুপাতিক, যেটা আমি তোমাদেরকে বললাম
এই এইচ আর আর এর মধ্যে দেখে মনে হচ্ছে সমানুপাতিক, বাট জাস্ট বিকজ অফ দিস মাইনাস এই সমানুপাতিকটা চেঞ্জ হয়ে ব্যস্তানুপাতিক সম্পর্কে পরিণত হয়ে গেছে। তাহলে এই এইচ আর আর এর মধ্যে দেখে মনে হচ্ছে সমানুপাতিক, কিন্তু মাইনাসের জন্য এদের মধ্যে প্রকৃতপক্ষে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক ডিভিশন নিয়ে ফেলছি ব্যস্তানুপাতিক। এখন ঘাতের পার্থক্য আছে কি নাই? এইচ এর পাওয়ার 1 আর এর পাওয়ার 1 দেখাই যাচ্ছে স্পষ্টত ঘাত পার্থক্য নেই। তাহলে ঘাত পার্থক্য নেই, যেহেতু ঘাত পার্থক্য নেই এবং ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হলে কি হয় ভাইয়া? উপর থেকে নিচে কমবে, ব্যস্তানুপাতিক উপর থেকে নিচে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ঘাত পার্থক্য নাই তাহলে কিরকম হবে বাবা? স্ট্রেট লাইন। তাহলে এই যে এইচ বনাম আর এর গ্রাফ হবে স্ট্রেট লাইন। এটাকে বলা হয় ছেদক আকৃতির সমীকরণ। ছেদক আকৃতির সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের ইনফিনিটি 2। এবার আসবে হচ্ছে আমাদের ইনফিনিটি 3। আরেকটা করি আমরা মাইনাস রিলেটেড ইনফিনিটি 3। ইনফিনিটি 3-তে এরকম একটা সূত্র আছে গভীরতার ক্ষেত্রে জিডি ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। অভিকর্ষ ত্বরণের পরিবর্তনে গভীরতার ক্ষেত্রে জিডি ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এখন এই সমীকরণ যারা জানো না, যারা একেবারে ফার্স্ট ইয়ারে ভেক্টর পড়ছো, তাদের কোনো প্যারা নাই, তুমি শুধু গ্রাফ দেখো আপাতত, পরে এগুলো তুমি অটোমেটিক শিখে ফেলবা। তো ধরো এরকম বললো জিডি বনাম ডি, এটার গ্রাফ আঁকাইতে বললো। তাহলে আবারও দেখো এই জিডি আর ডি এর মধ্যে কি ধরনের সম্পর্ক? দুটাই তো লবে আছে, তাহলে সম্পর্ক হওয়া উচিত সমানুপাতিক। কিন্তু এই যে মাইনাস, এই মাইনাসকে তো ভুলে গেলে হবে না। এই মাইনাস সমানুপাতিক সম্পর্ক থাকলে সমানুপাতিক সম্পর্ককে কি করে ভাইয়া? ব্যস্তানুপাতিক সম্পর্কে পরিণত করে। তাহলে এই দেখে মনে হচ্ছে সমানুপাতিক, জাস্ট বিকজ অফ দিস মাইনাস এই সমানুপাতিকটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে আমাদের? ব্যস্তানুপাতিক। তাহলে সম্পর্ক ডিভিশন নিয়ে ফেলছি আমরা ব্যস্তানুপাতিক। এখন ঘাতের পার্থক্য আছে কি নাই? স্পষ্টত দেখা যাচ্ছে ঘাতের পার্থক্য নেই। তাহলে ব্যস্তানুপাতিক হলে উপর থেকে নিচে, ব্যস্তানুপাতিক হলে উপর থেকে নিচে। এখন যেহেতু ঘাতের পার্থক্য নাই, তাহলে উপর থেকে নিচে বাঁকা হবে নাকি সোজা হবে? সোজা হবে। তাহলে এই যে জিডি বনাম ডি এর গ্রাফ হবে সোজা, উপর থেকে নিচের দিকে সোজা। এটাকে আমরা নামকরণ করছি ছেদক আকৃতির সমীকরণ। এই হচ্ছে আমাদের ইনফিনিটি 3। এবার আমরা গতিবিদ্যার একটা সিম্পল ইকুয়েশনের একটা এক্সেপশনাল গ্রাফ সলভ করব। সেটা হচ্ছে এই যে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এই ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এইটার গ্রাফ কীরকম হবে দেখো। যদি কোশ্চিনে বলে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করছে, আর আরেকটাতে বলেনি স্থির অবস্থা থেকে, শুধু বলছে যে সমতরণে। তো দুইটার ক্ষেত্রে দুই ধরনের গ্রাফ হবে। তো আমরা ছোটবেলা থেকে পড়ছি যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে তার আদি বেগ কত বাবা? 0। স্থির অবস্থায় শুরুতে বেগ কত থাকে আমাদের? 0। তাহলে ভি নট যদি 0 হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু ইকুয়েশন কি দাঁড়াবে আলটিমেটলি? এটি। স্থির অবস্থায় বেগ 0। তাহলে এখান থেকে এই ভি আর টি এই দুটার গ্রাফ আঁকাইতে বললো, তোমাকে আঁকাইতে বললো হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ। তাহলে ভি বনাম টি এর গ্রাফ কি হবে দেখো। তাহলে এই ভি আর টি এর মধ্যে কি ধরনের সম্পর্ক ভাইয়া? ভি আর টি এর মধ্যে কি ধরনের সম্পর্ক? ভি আর টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, কারণ দুটাই লবে আছে, ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1। তাহলে সমানুপাতিক সম্পর্ক, ঘাতের পার্থক্য নাই, সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে কি হবে? নিচ থেকে উপরে। সমানুপাতিক হলে কি হবে? নিচ থেকে উপরে। এখন বাঁকা হবে না সোজা হবে? যেহেতু ঘাতের পার্থক্য নাই তাহলে কি হবে বাবা? সোজা। তাহলে এই যে নিচ থেকে উপরের দিকে সোজা হবে, এটা হবে ভি বনাম টি এর গ্রাফ, যখন বস্তুটা স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করবে। এখন এবার স্থির অবস্থা নাই, এবার ধরো আদিবেগ কিছু একটা দেওয়া আছে, আদিবেগ। তাহলে স্থির অবস্থা যেহেতু নাই, তাহলে শুরুতেই বেগ হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড, আদিবেগ দিয়ে দেওয়া আছে। এবার এইটার ক্ষেত্রে আমাদেরকে গ্রাফ আঁকাইতে বললো। এইটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? তো যেহেতু আগে আদিবেগ ছিল না, এই জন্য একেবারে 0 থেকে শুরু হয়েছে। এবার আগে থেকেই শুরুতে কিছু একটা বেগ আছে 3। তো এবার এইদিকে গেলে তো সময় শুরু হবে, সময় এখানে 0 1 2 3 4, এদিকে সময়ের গ্রাফ, ভি এর গ্রাফ এদিকে। শুরুতেই বেগ কতখানি ছিল আমাদের? 3। তাহলে শুরুতেই 1 2 3 এখানে আসতে হবে আমাদেরকে, কারণ আদিবেগই ছিল শুরুতে 3। এবার বাদ বাকি যা আছে তাই, কোনো সমস্যা নাই। ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তাহলে ভি আর টি এর মধ্যে কি ধরনের সম্পর্ক বাবা? সমানুপাতিক সম্পর্ক। ঘাতের পার্থক্য আছে না নাই? ঘাতের পার্থক্য নাই। তাহলে এখান থেকে এবার এরকম হবে স্ট্রেট লাইন আগের মতোই, কিন্তু আগেরটাতে আদিবেগ ছিল না, কোনো আদিবেগ ছিল না, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। দ্যাটস ওয়াই 0 থেকে স্টার্ট হয়েছে।
আর এটাতে আদিবেগ আছে, দ্যাটস ওয়াই এটা 0 থেকে স্টার্ট হবে না, এটা 3 থেকেই স্টার্ট হবে, কারণ এর আদিবেগ 3 মিটার পার সেকেন্ড। তো কোশ্চেনে দেখবা যে স্থির অবস্থা থেকে বলছে নাকি কোনো একটা বেগ নিয়ে যাত্রা শুরু করছে। যদি কোনো একটা বেগ নিয়ে যাত্রা শুরু করে তাহলে একটু উপর থেকে স্টার্ট হবে, বাট ইকুয়েশন এগুলো সব কিছু সেমই থাকবে। আর যদি দেখো যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাহলে মূলবিন্দু থেকেই শুরু হবে, এবং যেহেতু সমানুপাতিক সম্পর্কে ঘাতের পার্থক্য নাই তাহলে মূলবিন্দুগামী সরলরেখা হবে। এই হচ্ছে আমাদের আরেকটা এক্সেপশন। এবার আমরা কিছু প্রশ্ন সলভ করব। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছিল লেটেস্ট 2021-22-এ, একটি আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম 1/p লেখচিত্র কেমন হবে। 4টা অপশন দেওয়া ছিল। উই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস অপশনস। আমাদের বাচ্চারা সবাই জানে আজকে গ্রাফ ক্লাস করার পর পিভি বনাম 1/p বলুক, 1/v বলুক, p বলুক, v বলুক, যা বলে বলুক, p আর v এর গুণফল বাচ্চারা জানে p সমানুপাতিক 1/v। তাহলে সমানুপাতিক তুলে দিলে কি চলে আসে, একটা ধ্রুবক ইন্টু 1/v, v আর p যদি গুণ করি তাহলে pv ইজ ইকুয়াল টু কি হবে আমাদের ধ্রুবক। এটাই বয়েলের সূত্র। বয়েল তার সারা জীবনের গবেষণার ফল বলে গেছে যে পি আর ভি গুণ করলে তুমি সারা জীবনই ধ্রুবকই পাবা। তাহলে পি আর ভি যদি সারা জীবন ধ্রুবক হয়, ইট ডাজন্ট ম্যাটার এই পাশে কি থাকে থাকুক, পিভি হবে এরকম একটা ধ্রুবক, পিভির মান সবসময় ফিক্স থাকবে এরকম। আর এই ধরনের গ্রাফকে এটা কোন অক্ষ দাদা, এটা এক্স অক্ষ ছিল না, তাহলে এই ধরনের গ্রাফকে আমি শিখাইছি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোথায়, গ নাম্বার। তাহলে অ্যান্সার হয়ে গেল গ। আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি 21-22 এত কঠিন কোনো প্রশ্ন আসে না, ভার্সিটির চান্স পায় এত কঠিন কিছু না। তো এরপর ঢাকা ইউনিভার্সিটি 21-22, 20-21-এ যে গ্রাফটা আসছে ওটা গতিবিদ্যার, তোমাদের গতিবিদ্যা শর্ট সিলেবাসের নাই, এই জন্য ওটা সলভ করলাম না। 18-19-এ আরেকটা গ্রাফ দিয়েছিল। তো এরকম বলেছিল 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি কণার ক্ষেত্রে নিচের 4টি লেখচিত্রের কোনটি সঠিক। তো এখানে আমাদেরকে ফার্স্টে ইকুয়েশনটা বের করতে হবে, একটু নলেজ ইউজ করতে হবে। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যদি কোনো বস্তু হয়ে থাকে তাহলে শিওর বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এফসি ইজ ইকুয়াল টু বাচ্চারা জানে mv²/r, কারণ বৃত্তাকার পথে যদি কোনো কিছু ঘুরে তাহলে শিওর কেন্দ্রমুখী বল কাজ করবে, আর কেন্দ্রমুখী বল এফসি ইজ ইকুয়াল টু বাচ্চারা জানে mv²/r। এবার এফসি, এফ ইজ ইকুয়াল টু বাচ্চারা জানে ma ইজ ইকুয়াল টু mv²/r। এফ ইজ ইকুয়াল টু ma জানো না, কিন্তু এফ ইজ ইকুয়াল টু ma, এফসি আছে, দ্যাটস ওয়াই এখানে হয়ে যাবে এসি। তাহলে ভাই এমসি দিলেন না কেন, এই কেন্দ্রমুখী বল সেন্ট্রিপিটাল ফোর্স, এই জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, বাট ভর তো কখনো কেন্দ্রমুখী হতে পারে না, ভর তো ভরই, ভরে এমসি দেওয়ার কোনো মানে হয় না। তাহলে এখান থেকে এম আর এম কাটা গেল, তাহলে এসি ইজ ইকুয়াল টু v²/r। তাহলে এই যে আমরা ইকুয়েশন পাইলাম এসি ইজ ইকুয়াল টু v²/r, ইকুয়েশনটা পাই গেলাম। এবার আমাকে বলো এই যে এসি আর আর বা এ আর আর এর মধ্যে কি ধরনের সম্পর্ক, এ আর আর এর মধ্যে কি ধরনের সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই দুটার মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঘাতের পার্থক্য আছে কি নাই। দেখো কোনো জিনিস যদি নিচে থাকে, কি বলেছিলাম দাদু, উপরে তুলতে হবে, আর উপরে তুললে কি হয়ে যাবে ভাইয়া, মাইনাস। তাহলে এসি আর আর উপরে তুললে হয়ে যাবে আর মাইনাস। তাহলে এসি আর আর উপরে তুলে মাইনাস, যদি এসির পাওয়ার 1 হয় আর এর পাওয়ার -1 হয়, তাহলে ঘাতের পার্থক্য অবশ্যই আছে। তাহলে ব্যস্তানুপাতিক হলে কি হবে বাবা, উপর থেকে নিচে। তাহলে এই দুইজন বিদায় পৃথিবী, টাটা বাই বাই গুড নাইট। এখন হয় এটা হবে আর এটা হবে, যে কোনো একটা। ব্যস্তানুপাতিক কিন্তু ঘাতের পার্থক্য আছে, তাহলে উপর থেকে নিচের দিকে বাঁকা হবে না, ঘাতের পার্থক্য আছে, তাহলে উপর থেকে নিচের দিকে বাঁকা। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া, ঘ। তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ, বইয়ের অ্যান্সার দেওয়া আছে ঘ। আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি 18-19। আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় এত কঠিন কিছু না। ঢাকা ইউনিভার্সিটি 14-15-তে আরেকটা কোশ্চেন আসছিল, বলছে নিচের কোন লেখচিত্রটি চার্লসের সূত্রের জন্য সঠিক। তো এর জন্য আমাদেরকে তো চার্লসের সূত্রটা জানতে হবে। চার্লসের সূত্র ছিল কিছুটা এরকম যে ভি সমানুপাতিক টি। তাহলে দেখাই যাচ্ছে সম্পর্ক ভি আর টি এর মধ্যে কি ধরনের সম্পর্ক, সমানুপাতিক। ভি এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1, তাহলে সমানুপাতিক। তাহলে নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। আর ঘাতের পার্থক্য আছে না, নাই। তাহলে নিচ থেকে উপরের দিকে কি হবে, সরলরেখা। তাহলে অ্যান্সার হবে যে এইটা, নিচ থেকে উপরের দিকে সরলরেখা। শেষ। আলহামদুলিল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি 14-15।